ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীকে তার ব্যবসার ক্ষেত্র বলে মনে করছেন এবং শুল্ক দিয়ে, ট্যারিফ দিয়ে তিনি মনে করছেন আমেরিকান ইকোনমিকে প্রোটেক্ট করবে। আমি একটা তথ্য দিই, খুব ছোট করে তথ্য। সব থেকে বড় যে দেশগুলোর সঙ্গে আমেরিকার বাণিজ্য হয়, বেশি বাণিজ্য হয় বলা চলে, আমেরিকার উত্তরের প্রতিবেশী কানাডা, দক্ষিণের প্রতিবেশী মেক্সিকো এবং চীন। এর মধ্যে চীন হচ্ছে নানা দিক থেকে, অবশ্যই সামরিক শক্তি সহ নানা বিচারে, সব থেকে পোটেনশিয়ালি আমেরিকার পক্ষে কি বলবো, আমেরিকার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ হতে পারে। ডোনাল্ড ট্রাম্প আগেরবার ক্ষমতায় এসেও চীনের উপর শুল্ক চাপিয়েছিলেন। যখন তিনি শুল্ক চাপিয়েছিলেন তখন আমেরিকার ট্রেড ডেফিসিট ছিল বছরে $310 বিলিয়ন। 3,310, 100 কোটি, মানে $31,000 প্রতি বছর আমেরিকার ইউএসএ ট্রেড ডেফিসিট ছিল চীনের সঙ্গে। অর্থাৎ কিনা চীন যে পরিমাণ পণ্য, যে মূল্যের পণ্য আমেরিকাতে পাঠাতো আর আমেরিকার থেকে যে মূল্যের পণ্য চীনে আসতো, এই দুটোর মধ্যে ফারাক হচ্ছে $31,000 এটা ছিল ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন। শুল্ক চাপানোর পরেও সেই ট্রেড ডেফিসিট কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে বছর চলে গেলেন সে বছর বেড়ে হলো $36,000 যদিও চীনের উপর রেস্ট্রিকটিভ ট্যারিফ চাপানোর চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প, তবুও তার আমলে 4 বছরে আমেরিকার ট্রেড ডেফিসিট চীনের সঙ্গে 31,000 থেকে বেড়ে $36,000 হয়েছিল। বাইডেনের আমলে, বাইডেন যখন চলে গেলেন, সেটা কমে হয়েছে $32,000। অর্থাৎ শুধু শুল্ক চাপালেই যে ট্রেড ডেফিসিট কমে যাবে এবং আমেরিকার অর্থনীতির উন্নতি হবে, এরকম ভাবার কোনো কারণ নেই। তবে যে সমস্ত শুল্ক, যে সমস্ত জিনিসের উপর আমেরিকা শুল্ক চাপাতে পারে, ভারতের উপর এখনো পর্যন্ত সে ধরনের ট্যারিফ চাপানো হয়। যদি চাপানো, সব থেকে ক্ষতির মুখে যেটা পড়বে আমাদের, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ওষুধ শিল্প। এখন ওষুধ শিল্পকে ট্রাম্প কি চাইছেন? ট্রাম্প চাইছেন যে আমেরিকাতে ম্যানুফ্যাকচার করা হোক। ভারতের বড় বড় ম্যানুফ্যাকচারার যারা, ভারতের পৃথিবীর মধ্যে সব থেকে বড় ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং সংস্থা আছে, তারা কি সত্যি সত্যি আমেরিকাতে গিয়ে ম্যানুফ্যাকচার করবে? সেটা বিরাট খরচের ব্যাপার। খুব বড় হয়তো কয়েকটা কোম্পানি কিছু করতে পারে, বাকি সংস্থাগুলি কি করবে? যদি না করে তাহলে মাঝারি থেকে কিছুটা বড় এই মাপের যে কোম্পানিগুলো আছে, যেগুলো অনেকগুলি কলকাতার আশেপাশেও আছে, তাদের উপর আঘাত আসার সম্ভাবনা আছে। দিস ইজ আ রিয়েল থ্রেট। এখানে সম্ভাবনা, ক্ষতির সম্ভাবনা আছে। ইউএস এইড নিয়ে ট্রাম্প যা বলছেন তার আমি এখনো পর্যন্ত মর্মোদ্ধার করে উঠতে পারিনি। যদি 21 মিলিয়ন, 21 কোটি 21 মিলিয়ন, $2,10,00,000 ভারতে ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য ইউএসএ দিয়ে থাকে, সেটা মানে কিভাবে ঘুষ হলো? ঘুষটা কে নিল? কে কার হয়ে কোন কাজ করে দিল? ভারতের সাধারণ মানুষের মধ্যে তো ইউএসএ টাকা বিতরণ করা হয়নি, এটা আমি জানি। এটা আমি সাংবাদিক হিসেবে জানতে পারতাম যদি সত্যি করা হতো। ইউএসএ থেকে পাওয়া টাকা কেউ বিতরণ করছে ভারতের ভোটারদের জন্য, যান গিয়ে ভোট দিয়ে আসুন, এরকম নিশ্চয়ই হয়নি। তাহলে কি হয়েছে? অনেক রকম ব্যাখ্যা, অনেক রকম তত্ত্ব শোনা যাচ্ছে। আসলে এই টাকাটা ভারতের নয়, বাংলাদেশের খাতে গিয়েছে অন্য কোনো ভাবে। সত্যি মিথ্যা জানি না, কিন্তু এটা কিকব্যাক বা ঘুষ কিভাবে হয় সেটা বোঝা মুশকিল। ইউএস এইড অনেকদিন ধরে ভারতে কাজ করে। কংগ্রেস যে কথাগুলো বলছে সেগুলোর সবগুলো তো ভুল নয়। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন, পরবর্তীকালে নোট বদলের আগে ভারতে অনলাইন পেমেন্টকে এনকারেজ করার জন্য আমেরিকা, ইউএসএ সত্যি সত্যি টাকা খরচ করেছে, তার কিছু নজির একদম স্পষ্ট রয়েছে।
অনলাইন পেমেন্ট, ক্যাশলেস পেমেন্ট, এটাকে প্রমোট করার জন্য আমেরিকা সত্যি অনেক কিছু করে, কারণ আমেরিকার একটা স্বার্থ আছে। 2001 সালের ওই 9 সেপ্টেম্বর 9/11, তারপরে সে যে হামলা হয়েছিল আমেরিকাতে, যাতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 2টি টাওয়ার গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, পেন্টাগনের উপর একটি বিমান ভেঙে পড়েছিল, হোয়াইট হাউসকেও আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল। সেই আক্রমণের পর আমেরিকা বুঝতে পেরেছিল যে মানি ট্রেল হচ্ছে সন্ত্রাসবাদ দমন করার সব থেকে সফল উপায়। ভারত এখন তা মনে করে। টাকা কোথায়, যে কোনো দুষ্কর্মের জন্য, সন্ত্রাসবাদী কাজকর্মের জন্য টাকা লাগে, সন্ত্রাসবাদী কাজকর্মের জন্য টাকা লাগে। টাকাটা কোথা থেকে কোথায় যাচ্ছে এটা যদি ধরা যায়, সেটাকে যদি বন্ধ করা যায়, তাহলে এই ধরনের কাজকর্ম বন্ধ হয়ে যায়। বিনা পয়সায় কেউ কাজ করে না, সন্ত্রাসবাদীদের টাকা লাগে। এই মানি ট্রেল বন্ধ করার একটা উপায় হচ্ছে অনলাইন ট্রানজাকশন, ক্যাশলেস ট্রানজাকশন, নগদে কারবার বন্ধ করে দাও। তাতে আমেরিকা সত্যি ইন্টারেস্ট ছিল, সেটাকে আমেরিকা সারা পৃথিবীর বহু জায়গায় খরচ করেছে, ভারতেও খরচ করেছে। ভারতেও নোটবন্দি হয়েছিল, তার কোনো উপকার ভারতীয় অর্থনীতি পায়নি। নরেন্দ্র মোদী তার অবিবেচনা প্রসূত একটা সিদ্ধান্তের জন্য বরঞ্চ দেশে অর্থনীতির অনেক ক্ষতি করেছিলেন, সেগুলো আজ প্রতিষ্ঠিত সত্য। সেটার জন্য টাকা খরচ করতে পারে, কিন্তু এখন যে কথা বলা হচ্ছে ভারতে ভোটারটা নোট ব্যবহারের জন্য, এটার সম্পর্কে আমার বিশ্লেষণ, কেউ কেউ আমাকে জিজ্ঞেস করে জানতে চেয়েছেন আমি কি মনে করি। আমি মনে করি যে এটা আমি বুঝতে পারছি না স্পষ্টত কি। এই আন্তর্জাতিক সম্পর্কে যেটা এবার বলি, জোহানেসবার্গে এই যে G20 সামিট হচ্ছে, বিশ্বের 20টি দেশ, 20টি দেশ যারা অর্থনীতিতে কিছুটা অগ্রসর এবং দ্রুত অগ্রসর হচ্ছে, এরকম দেশগুলোর যে সংগঠন G20, উল্লেখযোগ্যভাবে এবার আমেরিকা তাতে অংশগ্রহণ করছে না, মানে আমেরিকা সেক্রেটারি অফ স্টেট তাতে যাননি, কিন্তু ভারতের বিদেশমন্ত্রী গিয়েছেন এবং চীনের বিদেশমন্ত্রীও গিয়েছেন। চীনের বিদেশমন্ত্রী অবশ্য দেশের কমিউনিস্ট পার্টি পলিট ব্যুরো মেম্বারও বটে। তারা আলোচনা করেছেন, কথাবার্তা বলেছেন, এবং ভারত এবং চীনের মধ্যে যে 2020 সালের গরমকালে যে গালওয়ানে যে সংঘর্ষ হয়েছিল, ভারতের 13 জন সম্ভবত ভারতীয় জওয়ান এবং কর্নেল মারা গিয়েছিলেন, চীনেরও কিছু সৈন্য মারা গিয়েছিল। এরপর থেকে ভারত চীন সম্পর্কে অবনতি হয়েছিল, তার উল্টো যাত্রা এখন শুরু হয়েছে। নভেম্বর মাসে একটা মিটিং হয়েছিল, আমরা জানি, জয়শঙ্করের সঙ্গে ও দেশের বিদেশমন্ত্রী ওয়াচিং এ। আবার আরেকটা মিটিং হয়েছে এবং দু দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার, যাতায়াতের সুবিধা, সীমান্তে সুস্থিতি ফিরিয়ে আনা, সীমান্ত অস্থিরতা দমন করা, এয়ার ট্রাভেল, বিমানে যাতায়াতের সুবিধা ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হয়েছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জন্য আমেরিকার বর্তমান অবস্থান, বর্তমান মেক আমেরিকা গ্রেট এগেইন, এই যে ভাবনার দ্বারা ট্রাম্প চালিত হচ্ছে, সেই অবস্থান যে বিশ্ববিন্যাস তৈরি করছে, ওয়ার্ল্ড অর্ডার তৈরি করছে, সেখানে ভারত আর চীনের কাছাকাছি আসা খুব গুরুত্বপূর্ণ। ভারত এবং চীন যদি সংঘবদ্ধ হয়, মনে রাখা দরকার তারা পৃথিবীর জনসংখ্যার একটা বড় অংশ, প্রায় 1/4 হবে, কাছাকাছি হবে। খুব খুব গোলা মানে মোটামুটি হিসেব বললাম। এই জনসংখ্যা, চীনের ক্ষেত্রে তার সামরিক শক্তি, ভারতের সামরিক শক্তি চীনের তুলনায় কিছুই নয়, কিন্তু ভারতের প্রযুক্তি, ভারতের সামরিক শক্তি, ভারতের মেধা, প্রজ্ঞা, ইন্টেলেকচুয়াল অ্যাসেটস, এই সমস্ত যা রয়েছে, বিরাট বাজার রয়েছে দুটি দেশে। এরা যদি কাছাকাছি আসে, তাহলে এই যে ট্রাম্পের যে বিশ্ব ভাবনা, উনি যেভাবে পৃথিবীকে দেখেন এবং যা করতে চান, তার সামনে কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ভারত এবং চীন দুটি প্রাচীন দেশ এবং এখন বিশ্বের অন্যতম প্রধান দুটি অর্থনীতি। তারা কি কাছাকাছি এসে এই নতুন বিশ্বভাবনাকে, ট্রাম্পের যে বিশ্বভাবনা, সেটা যে বিশ্ববিন্যাস তৈরি করতে পারে, তাকে চ্যালেঞ্জ জানাবে? আগামী দিনে এই সমস্ত ইন্টারেস্টিং প্রশ্নের দিকে আমরা তাকিয়ে থাকবো, এবং সেখানে ইউরোপের দেশগুলি, তারা কিন্তু নেটোভুক্ত যে দেশগুলি, তারা কিন্তু এখন এই মুহূর্তে আজকে আর বিনা প্রশ্নে চোখ বন্ধ করে আমেরিকার পাশে অনেকেই দাঁড়াচ্ছে না।
আবার অনেকে দাঁড়াচ্ছে, অনেকে শুধু সুবিধা পদে দাঁড়াচ্ছেও বটে। এই যে নতুন বিশ্ববিন্যাস তৈরি হতে পারে, সেখানে ভারত চীনের সম্পর্ক, ভারত চীনের বোঝাপড়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দিতে পারে। সেদিকেও নিশ্চয়ই আগামী দিনে আমরা তাকিয়ে থাকবো।